আসসালামু আলাইকুম। আজকে আমাদের 3 নম্বর ক্লাসের ভিডিওটা আমরা স্টার্ট করতেছি। আমরা ফটোশপ ওপেন করলাম। প্রত্যেক দিনের মতো আমরা আজকেও একটা ডকুমেন্ট তৈরি করে নিই। আমরা এক কাজ করি, আগে একটু ইমেজটা নিয়ে আসি। আজকে আমরা আরো কয়েকটা সিলেকশনের মাধ্যম দেখব, যেগুলো খুব বেশি একটা ব্যবহার হয় না, তারপর আমাদের জানার পার্ট আছে। ঠিক আছে, সার্চ করলাম। তো এখান থেকে আমাদের একটা স্কাই আছে, এরকম ইমেজ সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটাই স্কাই আছে, আমরা এই ইমেজটাই সিলেক্ট করে নিলাম। এটা আমরা গিয়ে কপি করে নিয়ে আসি। আমরা এখানে আরেকটু পার্ট আপনাদের এই জন্য আগে থেকে ক্রিয়েট করি নাই, সেটা জানানোর জন্য। দেখেন, আমি একটা ছবি কপি করে নিয়ে আসছি না। এখানে দেখেন, আমার ছবিতে রেজলিউশন সাইজ ছিল কত, 1200x630। আমরা যখনই কোনো কিছু কপি করব, সেটার একটা সাইজ থাকে। ঠিক আছে, তাহলে দেখবেন এখানে রিসেন্টে গেলে ক্লিপবোর্ড নামে একটা অপশন আসবে, যেটা ক্লিপবোর্ড হচ্ছে কি আপনার কপির পার্টে যে থাকে ওইগুলোকে বলা হয়। ঠিক আছে, ওইটাকে ক্লিপবোর্ড হিসেবে ধরা হয়। তো ওইখানে আমার কোনো কিছু একটা আছে যেটার সাইজ গিয়ে 1200x630। ও সেই অনুযায়ী কিন্তু এখানে একটা প্রিসেট দিয়ে রাখবে। হ্যাঁ, তো এইখান থেকে আমরা কি করব, হ্যাঁ এক্সাক্ট সাইজ, ইমেজ সাইজটা এইটা। এখন যদি ওইখান থেকে যদি আমি দুইটা কপি করতে দুইখানে এখানে আসবে, দুইটা কি এখানে আসবে না? না, রিসেন্ট যেটা থাকবে সেটাই এখানে আসবে। এর কোনো শর্টকাট তো আর নেই, এটা জাস্ট কপি করলে আপনার কপিটি এখানে থেকে থাকবে। এখানে এখন যদি আমি অন্য একটা ইমেজ কপি করে নিয়ে, সেটা চেঞ্জ হয়ে যাবে, এখানে একটাই থাকবে এবং লাস্ট যেটা আপনি করবেন কপি সেটাই থাকবে। আপনারা সবসময় করবেন কি, ওই সাইজেরই যদি আপনার প্রয়োজন হয়, যে ওই ইমেজটা যে সাইজে আছে আমার আর্টবোর্ডটা ওই সাইজেরই দরকার, সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে ক্লিপবোর্ডে করবেন আর রেজুলেশনটা জাস্ট চেঞ্জ করে দেবেন, আর কিছুই করতে হবে না। কারণ ওইখানে রেজুলেশন নর্মাল হিসেবে 72 দেওয়া আছে। পিপিআই এটা কি স্যার? 72 পিপিআই, 72 পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চি। আর ডিপিআই আছে, যেটাকে বলা হয় ডট পার ইঞ্চি। ডট পার ইঞ্চি গিয়ে আপনার প্রিন্টের ক্ষেত্রে রেজলিউশনটাকে ধরা হয়। আর পিক্সেল পার ইঞ্চি পিপিআইটা গিয়ে ডিজিটালে আপনার যখন ছবিটা দেখায়, তখন এই 1 ইঞ্চিতে যে পিক্সেলগুলো থাকে যতগুলো, সেটাকে ধরা হয়, কাউন্ট করা হয়। এখন আমার 1 ইঞ্চির 1 ইঞ্চির ভিতরে আমার 300টা পিক্সেল থাকবে, সেটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি আর কি। আচ্ছা, ক্রিয়েট করলাম, আমি পেস্ট করে দিই, তাহলে আমার ছবিটা এক্সাক্ট সাইজে দেখেন এই চলে আসলো। আচ্ছা, এখান থেকে আমাদের ওভারঅল সিলেকশন টুলস গুলো আমরা দেখলাম, সিলেকশন মেনু থেকে দেখলাম। এরপর উইন্ডোজ থেকে, প্রপার্টিজ থেকেও সিলেকশন করা যায়, সেটাও আমরা দেখেছি। তো সিলেক্ট মেনু থেকে আমাদের আরেকটু জানার পার্ট আছে, সেটা গিয়ে এইখানে এই যে 4টা অপশন আছে, এখানে গিয়ে আমরা কালার রেঞ্জ এবং সাবজেক্টটা দেখছি, যেটা সব থেকে বেশি ব্যবহার হয়। এরপর আমাদের অনেক সময় কোনো একটা ছবিতে আকাশের পার্ট থাকে, বিশেষ করে দেখবেন ইউটিউবের থাম্বনেল গুলোতে আকাশের পার্ট একটা থেকেই থাকে। তো এরকমের অনেক ইমেজে এরকম একটা সেকশন থাকে, সেই আকাশটাকে সিলেক্ট করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ অথবা এডিট করতে পারবেন। তো এই আকাশটাকে সহজে সিলেক্ট করার জন্য একটা অপশন আছে, সেটা সিলেক্ট মেনু থেকে আপনি যদি স্কাইটা সিলেক্ট করেন, তাহলে দেখবেন এইখানে আপনার যে স্কাইটা আছে সেটা খুব সুন্দর মতো যতটুকু বুঝতে পারবে ততটুকু সিলেক্ট করে দিবে। ঠিক আছে, আমি চাইলে এটা এখন আলাদা করতে পারি, এটা চাইলে আমি রিমুভও করে দিতে পারি। ঠিক আছে, এটা গেল আমাদের স্কাই এর পার্টটা। হ্যাঁ, এরপর গিয়ে আমাদের আর একটা অপশন আছে, সেটা ফোকাস এরিয়া। আমরা যখন কোনো একটা ক্যামেরায় ছবি তুলি, তখন কিন্তু কোনো কিছুকে ফোকাস করলে সেই ফোকাস সাবজেক্ট অথবা অবজেক্টটা স্পষ্ট থাকে, বাকিটা গিয়ে কিন্তু ব্লার হয়ে যায় বা ঝাপসা হয়ে যায়। তো আপনার
আহ, ছবিতে কোনো এরকমের ফোকাস সাবজেক্টটা যদি আপনি সিলেক্ট করতে চান, তখন হচ্ছে কি আপনি এই ফোকাস এরিয়াটা ব্যবহার করতে পারেন। এক্সাম্পল হিসাবে আমরা যদি হচ্ছে গিয়ে কোনো যেরকম এই একটা ফোকাস আছে এই স্ট্রবেরিটার উপরে, আমরা এটাকে কপি করে নিয়ে যাই, আমার কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে আমি এখানে পেস্ট করি। ঠিক আছে, এখন এই ছবিতে যেরকমের ফোকাস এরিয়া হিসেবে ধরা আছে এই স্ট্রবেরি অবজেক্টটা, তো আমরা কি করব, আমরা সিলেক্ট মেনু থেকে ফোকাস এরিয়াতে যদি আমি ক্লিক করি, তাহলে অটোমেটিক হচ্ছে এখান থেকে ফোকাস এরিয়া যতটুকু আছে ততটুকু সিলেক্ট করবে। তবে এখান থেকে এক্সাক্ট যে আপনি অবজেক্টই সিলেক্ট করতে পারবেন সেরকম কিন্তু এটা এক্সাক্ট কাজ করবে না, মানে এখানে ও যতটুকু ডিটেক্ট করতে পারবে যে এতটুকু ফোকাসের ভিতরে আছে ততটুকু নিয়ে আসবে। এবং এটাকে আপনি প্যারামিটার থেকে এখানে ব্যালেন্স করে আপনি কতটুকু আরো চান কি চান না সেটা এখান থেকে ব্যালেন্স করা যায়। ঠিক আছে, আর অটোতে রাখলে এটা হচ্ছে গিয়ে ও যতটুকু বুঝতে পারবে যে এতটুকু ফোকাস এরিয়ার ভিতরে আছে ততটুকু আপনাকে দেখাবে, মানে সিলেকশন করে দেবে। এরপরে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আউটপুট। আপনি এই ফোকাস এরিয়া তো ডিটেক্ট করতে পারছেন, এখন এই আউটপুটটা কি হিসাবে চান? আপনি কি সিলেকশন হিসাবে চান, নাকি লেয়ার মাস্ক হিসাবে চান, নাকি নিউ লেয়ার হিসাবে চান, নাকি নিউ লেয়ার উইথ আবার লেয়ার মাস্ক হিসাবে চান, নাকি নতুন একটা ডকুমেন্ট হিসাবে চান, নাকি নতুন নতুন একটা ডকুমেন্ট সাথে লেয়ার মাস্কও থাকবে সেটা চান? তো ওভারঅল এখান থেকে আপনার যেটা দরকার আপনি সিলেক্ট করে নেবেন। আমার দরকার সিলেকশন, আমি সিলেক্ট করে ওকে করে দিলে দেখবেন আমার যে ফোকাস এরিয়াটা আছে ততটুকু আমার সাবজেক্টটা মানে ফোকাস এরিয়ার পার্টটা সিলেক্ট করে দিবে। তো এটা গেল আমাদের সিলেকশনের ওভারঅল সবগুলো পার্ট। আচ্ছা, আমরা কেটে দিলাম। এখন আমরা হচ্ছে গিয়ে নেক্সট যে টুলগুলো আছে সেগুলো আমরা দেখব। তো আমি একটা ইমেজ নিয়ে আসি। আমি সহজ কোনো ইমেজ নির্ধারণ করি, দেখি এই ছবিটা, এটা একটু ভার্টিক্যাল আছে। আচ্ছা, আমার আর্টবোর্ড আছে এরকমের। এখন আমার কোনো কারণে আমাদের যদি কোনো অবজেক্ট হচ্ছে গিয়ে এই আর্টবোর্ডের সাথে ম্যাচ না করে, সেক্ষেত্রে আমার দুইটা প্রসেসের মাধ্যমে আছে আমরা এই ইমেজটাকে আমরা ঠিক করতে পারবো। এক হচ্ছে ছবিটাকে বেশি ট্রান্সফর্ম করে দেন হচ্ছে ই করতে পারবো, আর একটা হচ্ছে গিয়ে আর্টবোর্ডটা ব্যালেন্স করে সাইজ ব্যালেন্স করে করতে পারবো। এখন আমরা যেহেতু এরকমেরই দরকার হয় এই আর্টবোর্ডেই আমাদের প্রয়োজন, অথবা আমরা কোনো একটা ছবি থেকে ওপেন করছি, আমার সেখানে কোনো কিছু কাটার পার্ট থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এইখানে যে ক্রপ টুলটা আছে সেই টুলসটা। এটার সাথে আমরা মোটামুটি সবাই একটু পরিচিত, আমাদের ফোনেও এটা আছে। কোনো ছবির কোনো চারদিক থেকে যে কোনো পার্ট আপনাদের যদি কেটে ফেলার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই ক্রপ টুলটা ব্যবহার করতে করি আর কি। তো আমার এই ছবিটা আমি এখানে আগে ফিট করি। ঠিক আছে, আমি চাচ্ছি যে এক্সট্রা আর্টবোর্ডটা আর এখানে না থাকুক। এখানে কিন্তু কোনো ছবি ক্রপ হবে না, এখানে ডিরেক্টলি আর্টবোর্ডটাই আপনার হচ্ছে গিয়ে ক্রপ হবে। আমি দেখেন আর্টবোর্ডটা আমি এখান থেকে ক্রপ করে দিলাম। এখন ক্রপ করতে গেলে আমাকে এখানে একটা অপশন আছে, ডিলেট ক্রপড পিক্সেল। এই অপশনটা আমাকে বুঝতে হবে সেটা কি। এই অপশনটা যদি টিক চিহ্ন বা টিক মার্ক দেওয়া থাকে তাহলে আমি যতটুকু এই ক্রপ করলাম, এই যে যেগুলো এই সাইডে রয়ে গেল, এই সাইডে রয়ে গেল, এখন অন্তত পক্ষে এখানে কিছু নেই, আর্টবোর্ডের অংশ ছিল। কিন্তু যদি এটা কোনো ছবির অংশ হিসেবে থাকতো তখন এই ছবির অংশটা কি আপনি ডিলিট করে ফেলতে চান পার্মানেন্টলি ভাবে ক্রপ হওয়ার সাথে সাথে, নাকি হচ্ছে কি আপনি ক্রপ হবে ঠিকই বাট ওই ছবিটা ওইখানে থেকে যাবে, সেটা এখানে বোঝাইছে। তো আপনার, হ্যাঁ, তো আপনি যখন আবার চাইলে যখন আপনি আপনি আবার রিকভার করবেন তখন আপনি দেখবেন ওই আগের পিক্সেল গুলো বা আগের ওইখানে যা যা ছিল সেটাই ব্যাক করবে। আচ্ছা, আমরা কনফার্ম করে ডিলিট ক্রপ পিক্সেল করেই, কারণ এখানে আমার অত কিছু নেই। ঠিক আছে, এখন আমি চাই আরেকটু ক্রপ করতে, আমি স্কাই এর পার্টটা আমি ক্রপ করব। এখন দেখেন আমি যদি এইটা টিকমার্ক না দিয়ে আমি ক্রপ করি
তাহলে ক্রপ হয়ে গেছে। কিন্তু আমি যখন দেখেন ক্রপটা আবার একটু ইনক্রিজ করব, তখন ওই আগের যে ছবিটা ছিল সেটা কিন্তু আমি এখানে নিয়ে আসতে পারতেছি। এটা হচ্ছে কি এখানে, আর যদি আমি এটা অন করে ক্রপ করে ফেলতাম, চলে যাবে। এখন আর আমি দেখেন এটা পাচ্ছি না। এখন আমি যদি ক্রপ করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে যে পার্টটা থাকবে সেটা চলে আসবে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট চলে আসছে। ঠিক আছে, এখানে আমাদের ট্রান্সপারেন্ট রাখা। আমার যদি অন্য কিছু, এখানে আবার অপশন আছে আমাদের, আহ, এখানে আমাদের হচ্ছে গিয়ে বর্তমানে ট্রান্সপারেন্টের ডিফল্টের পার্টটা সিলেক্ট করা। তো এইখান থেকে আমাদের আরেকটা পার্ট শেখার পার্ট আছে, সেটা হচ্ছে গিয়ে আমি তো ক্রপ মানে পিক্সেল ডিলিট করে দিয়েছি, অথবা আমার এই ছবিতে ওই অংশটা ছিলই না, আমি চাচ্ছি এই ছবিটার আরেকটু সাইজ বাড়াতে এবং সেটা ছবির সাথে ম্যাচ করেই। তখন আমরা কি করব, এই ফিল অপশনে গিয়ে এখান থেকে আমরা কন্টেন্ট অ্যাওয়ার ফিল একটা অপশন আছে, সেটা আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে কি হবে, আপনি এই যতটুকু এক্সট্রা এখন এক্সপেন্ড করতেছেন, হ্যাঁ, তখন এইখানে ও আপনার এই ছবিতে থাকা কন্টেন্ট দেখে ওইখানে ও কন্টেন্টটা ফিল করে দিবে। আমরা দেখি করে যে কিরকম কতটুকু ম্যাচ করতে পারে। তাহলে এখান থেকে মোটামুটি একটু ম্যাচ করার ট্রাই করছে, যদিও এটা প্রপারভাবে অতটা সুন্দর হয় নাই। আমরা সাইড থেকেও একটু ই করি, আমার সাইডে তো কিন্তু ছবি ছিল না, ছিল, আমি একটু সাইডে নিলাম, আমি একটু এই সাইডেও নিলাম, ঠিক আছে, আর একটু নিচেও ছিলাম, এক্সপ্যান্ড করলাম ছবিটা। দেখে আমি এখানে রাখলাম কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিল, দেখি কতটা একটু লোডিং নিয়ে এখানে মোটামুটি একটু ভালোই সুন্দর করে দিছে। তো আমাদের যদি এরকমের কখনো ছবি এক্সপ্যান্ড করার প্রয়োজন হবে, মানে আপনার ছবির অংশ বাড়াতে যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা ক্রপ টুলে এই ফিল অপশনটা তখন হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার নামে, মানে কন্টেন্ট অ্যাওয়ার ফিল অপশনটা সিলেক্ট রাখতে হবে। আর জেনারেটিভ এক্সপ্যান্ড তো আমরা হচ্ছে গিয়ে অ্যাডোবি ফায়ারফ্লাই এটা ব্যবহার করতেছি না, এগুলো যেহেতু ক্র্যাক সফটওয়্যার। তো আমরা কোনো কিছু লিখে দিলে, যেরকম ফটোশপ এইগুলো তো আপডেট ভার্সন, এখানে কোনো কিছু লিখে দিলে ওইখানে যে আপনার ওইটা ফিল হবে, সেটা আমাদের এখানে কাজ করবে না, কারণ আমরা তো অ্যাডোবি ফায়ারফ্লাই ইউজ করতেছি না, বা এটা পেইড সফটওয়্যার না। হ্যাঁ, তো আমাদের এটা মোটামুটি প্রয়োজন পড়বেও না। যখন আপনাদের এগুলো প্রয়োজন পড়বে তখন আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পারচেজ করে নিলেই হবে। না, এটা দেখাবে ঠিকই, বাট এটা লোডিং করতে করতে আর কিছু হবে না। দেখেন আপনার ট্রাই করে, হয়তো বা হইতেও পারে, না হইতে পারে। হুম? আচ্ছা, হয়তো বা ডিজেবল থাকতেও পারে, কিন্তু এটা দিয়ে সিলেক্ট করে ওইখানে আপনার জেনারেটিভ ভাবে ফিল করা যেত। যাই হোক, আচ্ছা, এটা গেল আমাদের এই ক্রপের সেকশনটা। আচ্ছা, আমরা এই ক্রপটা বুঝলাম, ঠিক আছে। আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে আমরা একটা সার্চ করব, সেটা হচ্ছে গিয়ে পেপার ডকুমেন্ট, না সরি, আমি লিখব ডকুমেন্ট উইথ মোকআপ, ঠিক আছে, মোকআপ। তাহলে বেশ কিছু ইমেজ আসবে, দেখ আমার ইমেজগুলোর প্রয়োজন, তার জন্য আমি এই লেখাটা সার্চ করলাম, ডকুমেন্ট উইথ মোকআপ, ঠিক আছে। এখন আমি এখান থেকে এরকম একটা ছবি নিলাম, ঠিক আছে, এরকম একটা ছবি কপি করে নিয়ে আসলাম। আমি এই সাইজের আর্টবোর্ডটাই ওপেন করে নিচ্ছি সুবিধার্থে। ক্লিপবোর্ডে চলে আসছে, আমি এখান থেকে জাস্ট রেজুলেশনটা ইনক্রিজ করে দিচ্ছি। হ্যাঁ, এই 300 দিয়ে করবেন। এরপর যদি আপনার পিসি অনেক ভালো হয়, আপনার প্রসেসরটা ভালো, সাথে গ্রাফিক্স কার্ডটাও নেওয়া আছে, সেক্ষেত্রে আপনি চাইলে 600 দিয়েও করতে পারেন। যদি আপনার হাই কনফিগারেশন পিসি হয় 600 দিয়েও করতে পারেন, তখন ওইটার কোয়ালিটি আরো অনেক বেশি হবে। কোনো প্লেসমেন্টে আপনি ওইটা আপলোড করলে ওইটা ফাটবে না। তবে আপনি চেষ্টা করবেন এই সাধারণ পিসি লেভেলে আপনি এটা না ব্যবহার করেন। লিঙ্কডইনের ক্ষেত্রে একটু সমস্যা করে, বাকি প্ল্যাটফর্ম গুলোতে অতটা সমস্যা করে না। আবার অনেক প্ল্যাটফর্মে নির্দিষ্ট করে এমবি সাইজটা দেওয়াই থাকে। তো সেই তখন আমরা যখন এই ছবিটাকে এক্সপোর্ট করব, তখন ওই এমবির লিমিটটা একটু কম করে নিব, একটু কোয়ালিটি কমাইতে হবে, তখন আবার আমাকেই করতে হবে, ঠিক আছে। তো এখন দেখেন এইখানে আমার কিছু একটা একটা ডকুমেন্ট আছে, কিন্তু ডকুমেন্ট একটু বাঁকা টাইপের আছে, ঠিক আছে।
মোকআপ আমরা শিখবো না, ঠিক আছে? বাস্তবে ডিজাইন কেমন লাগে সেই পার্টটাকে মোকআপ বলা হয়। হ্যাঁ, তো আমাদের এখানে একটা ডকুমেন্ট আছে, আমরা কি করব, এখানে বাঁকা টাইপের আছে, আমরা ক্রপ টোল দিয়ে কিন্তু এটা চাইলেই সোজা করতে পারবো না, কারণ এটা চারদিক থেকে ক্রপ হবে। আমার এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে গিয়ে পার্সপেক্টিভ ক্রপ টুল। এটা হচ্ছে কি আপনি নির্দিষ্ট একটা অংশ ক্রপ করতে পারবেন। কিভাবে সেই অংশটা সিলেক্ট করা যায়, দুইটা মাধ্যম ব্যবহার করতে পারেন এখানে। এক হচ্ছে ফার্স্টে একটা এরকম চতুর্ভুজ আপনি দিয়ে দিলেন, ঠিক আছে? এরপর আপনি পয়েন্টগুলোকে কি করবেন, এইখানে বসায় দিলেন, ঠিক আছে? পয়েন্টগুলোকে আপনি বসিয়ে দিলেন। এটা হচ্ছে যাদের বুঝতে অসুবিধা হবে যে আমি ফার্স্ট পয়েন্ট কোনটা সিলেক্ট করব, সেকেন্ড পয়েন্ট কোনটা সিলেক্ট করব, ঠিক আছে? আমি একটু কনফার্ম করি। তাহলে আমার এখানে পেপার, যদি এখানে একটু মিস্টেক হয়েছে, বাট পেপারটা আপনার হচ্ছে কি সোজা হয়ে ক্রপ হয়ে গেছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে গিয়ে আপনি পয়েন্ট এভাবে এখানে ক্লিক করে করে নিয়েও করতে পারবেন, ঠিক আছে? পলিগনালের মতো, ঠিক আছে? এভাবেও করতে পারেন, আপনাদের ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেটা আপনার বাম পাশে একটু আসতেছে, তো এটা ছবিতে একটু থাকবে। হ্যাঁ, এটা আমাদের করে দিতে হবে। হ্যাঁ, এটা ওই সফটওয়্যার ওইখান থেকে ব্যালেন্স করে, যেহেতু এটা একটা ট্রান্সফর্মটা আপনার ডিস্টর্ট মুভে আছে, তো সেটাকেও ব্যালেন্স করতে গিয়ে ওইখান থেকে কিছুটা কন্টেন্ট নিয়ে আসতেছে, বুঝতে পারছেন? এবার মোটামুটি এখান থেকে আরেকটু যদি আমরা ইমেজ থেকে দেখি, আরেকটা দেখি ইমেজ থেকে সেটা কতটুকু কাজ করে। খুব কম একটু মুভ করা আছে, সেগুলো দেখি আমরা পাই কিনা। এই একটা আছে, তো এটা একটু দেখি কতটুকু কাজ করে। এটার তো সাইজ অনেক বেশি, আমি নতুন ডকুমেন্টেই ওপেন করতেছি। 300 রেজলিউশন দিয়ে করার কারণ হচ্ছে এটা তখন ক্লিয়ার দেখাবে, বুঝতে পারছেন? না হয় অনেক কিছু এই আর্টবোর্ড ওপেন করলে দেখবেন অনেক একটু ঝাপসা দেখায়। আচ্ছা, এখন আমি একটু করি। পয়েন্টগুলো নেওয়ার ক্ষেত্রে একটু দেখে একটু করে নিলে, জুম করে নিলে আরো ভালো হবে। মোটামুটি অনেকটাই ঠিক করতে পারছে, এটা একটু আরো জুম করে দেখে সুন্দর মতো নিতে পারলে এটা সুন্দর মতোই ক্রপ হয়ে যাবে। তো এই রকমের কোনো কিছু ক্রপ করার জন্য আমরা এই পার্সপেক্টিভ ক্রপ টুলটা ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের এই ক্রপ টুলের সেকশন। এখন আসি, আমরা তো হচ্ছে গিয়ে একটা ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারতেছি, ঠিক আছে? আমরা ক্রপ করা শিখলাম। এখন আমাদের ফাইল ফরম্যাট সেট করার পার্টটা বুঝতে হবে, যে কিভাবে আমি সেই একটা ডিজাইন কমপ্লিট করে অথবা কোনো কিছু কাজ করার পরে সেটাকে আমি কিভাবে সংরক্ষণ করব অথবা কিভাবে এক্সপোর্ট করব, ঠিক আছে? আমি এখান থেকে একটা অবজেক্ট নিয়ে আসি, হেডফোনে নিয়ে আসি, আমি ডিরেক্টলি পিএনজি সার্চ করি। এখন সার্চের ক্ষেত্রে আপনারা কি করবেন, অনেক সময় আপনাদের অনেক কিছু সার্চের প্রয়োজন হবে, মানে ইমেজের প্রয়োজন হবে, তখন আপনার যদি সেই অবজেক্টের শুধুমাত্র ওই অবজেক্টটাই সুন্দর মতো আপনি চান যে এরকমের ছবিগুলো নিতে চান, দেখেন এখানে খুব সুন্দর মতো শুধুমাত্র হেডফোনেরই ছবি আছে, কারণ আমার এই কথার শেষে আমি একটা পিএনজি লিখে সার্চ করছি, তার মানে এই অবজেক্টটাই থাকবে, এবং বেশ কিছু ইমেজের দেখবেন ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ড ইরেজ করাও থাকবে, আমার আর ইরেজ করতে হবে না, হ্যাঁ পিএনজি ফরম্যাটে থাকবে। আমি এখান থেকে নর্মালি একটা এখান থেকে নিয়ে নিচ্ছি, এটাই দেখেন অলরেডি মেবি পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই। আমরা যদি এটা একটু জাস্টিফাই করি তাহলে দেখেন কপি মিস করি, আর্টবোর্ডে নিয়ে আসি, দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা হাইড করে দিলে বুঝতে পারবো এটা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই চলে আসছে। তো আমরা এইগুলো নিয়ে আসার কারণ হচ্ছে আমরা ডিজাইন করতে গেলে আমাদের বেশ অনেক সময় লাগবে,
তখন আমরা ট্রাই করব এরকম আমার যে ইমেজটা দরকার অথবা আমার যে অবজেক্টটা দরকার অথবা আমার যে এলিমেন্টটা দরকার সেটা আমি ডিরেক্টলি পিএনজি ভার্সনে যদি পাই সেটা নিয়ে আসা আমার জন্য খুব ভালো হবে। তখন এটার রিমুভের পার্ট আমাকে করতে হবে না, ঠিক আছে, টাইম নিয়ে। আমরা হচ্ছে কি একটা জেপিজি টাইপের ইমেজ নিই, তবে একটু ভালো কোয়ালিটি দেখে, ঠিক আছে। উপরে টুল ওখান থেকে ছবির কোয়ালিটি বানিয়ে নিতে হবে। হুম, উপরে যে ডান দিকে সার্চের নিচে টুল একটা অপশন আছে না? ওখানে কোয়ালিটি লার্জ দিয়ে সাইজ প্রথম লার্জ দিয়ে দিলে তাহলে তো মানে লার্জ সাইজের গুলো চলে আরো আসবে। কোয়ালিটি গুলো ফিল্টার হয়ে চলে আসে। এটা যদি আমাদের হচ্ছে গিয়ে একবারে আমি চাই যে এই ইমেজ হেডফোন ইমেজের ক্ষেত্রে আমাকে দেখাও হচ্ছে সব থেকে যেগুলো হাই কোয়ালিটির গুলো আছে সেগুলোই, তখন আপনি এভাবে ফিল্টার করে নিতে পারবেন, সেক্ষেত্রে আরো সুবিধা হবে। এডিটিং এর ক্ষেত্রে তো আমাদের ভালো কোয়ালিটির ছবি হ্যাঁ, অবশ্যই আপনাদের হচ্ছে গিয়ে তখন ভালো কোয়ালিটির ইমেজ নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি রেড কালারই একটু নিচ্ছি, একটু দেখানোর জন্য কিছু। এটা তো ব্যাকগ্রাউন্ড আমাকে ডাউনলোড করতে হবে পিএনজি যেহেতু ব্যবহার করতেছি। এটাও ওয়াটারমার্ক আছে। আমাদের সার্চ করার সময় পিএনজি মেনশন করা আছে, এই কারণে সবগুলোতেই পিএনজি পিএনজি আসবে, হ্যাঁ, থাকুক, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আমাদের এটার ওভারঅল ব্যাকগ্রাউন্ড ইরিজই আছে। আমি আরেকটা হচ্ছে গিয়ে ইরিজ ছাড়া নিই যাতে হচ্ছে বুঝতে পারি যে অনেকটাই কম। পিক্সেলস বা পিক্সেল বেঁচে কিনে নিয়ে বেটার হয় না, কোনো পিক্সেল তো কোয়ালিটি ক্লিয়ার হচ্ছে না, একটু অপেক্ষা করে দেখবে যে ক্লিয়ার হয়ে যায় কিনা, ঠিক আছে। অনেক সময় ছবি ক্লিয়ার থাকে বাট ওই নেট স্লো থাকার জন্য অনেক সময় এরকমের সময় লাগে, ঠিক আছে। এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, আর আমাদের এইটার কিন্তু ব্যাকগ্রাউন্ড পিএনজি জেপিজি। তো আমরা এইখানে দুইটাই রাখলাম। তো আমরা কি করব, এইটার ব্যাকগ্রাউন্ডটা একটু ইরিজ করব। তো আমরা এখন এইখানে দেখেন, অনেক সময় এটা আনার কারণ হচ্ছে গিয়ে এইখানে সাদা কালারের ব্যাকগ্রাউন্ড আছে এবং প্রোডাক্টটাও আমার সাদা কালার আছে। এখান থেকে আমাদের নিজেদেরই বুঝতে অসুবিধা হচ্ছে যে এইখান থেকে প্রোডাক্টের বা অবজেক্টের কতটুকু পার্ট, ব্যাকগ্রাউন্ড কতটুকু পার্ট, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের একটু ইরিজ করার সময় আমাকে বুঝতে হবে কোন টুলস নিয়ে আমরা করব, কোন টুলস আদৌ কি এইটাই কাজ করবে কিনা, ঠিক আছে। তো আমরা সহজে ফার্স্টে হচ্ছে দেখবো যে সিলেক্ট মেনু থেকে সাবজেক্টে ক্লিক করলে হয় কিনা। যদি এটা দিয়ে হয়ে যায় তাহলে তো হইলো, আর না হয় আমাকে অন্য কোনো টুলস ব্যবহার করতে হবে। এইটা থেকে মোটামুটি সুন্দর মতোই হয়েছে, ওরকম কোনো মিস্টেক হয়নি, ঠিক আছে। এখান থেকে একটু আমার ই করে হয়েছে, আমরা কুইক সিলেকশনে এসে এগুলো যোগ করে দেব, ঠিক আছে। এটা যোগের পার্ট হবে, বাদের পার্ট থাকবে এরকম কিছু, ঠিক আছে। এখন আমি কি করব, ব্যাকগ্রাউন্ড ইরেজের জন্য আমরা যতটুকু জানি যে আমরা মাস্ক করে দিলে এই পার্টটা হাইড হয়ে যাবে। আমি তার আগে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ডিফারেন্ট করে নিই, কারণ যারা ক্লাসে আসে না বা তাদের হয়তো বা বুঝতে অসুবিধা হইতে পারে। এই জন্য আমি কি করব, আগে একটা ব্যাক সলিড কালার নিয়ে নিই, এটাকে ডিসিলেক্ট করে নিই। আমি এখান থেকে একটা সলিড কালার নেব, ঠিক আছে। আমি ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি, অবজেক্টটাকে উপরে রাখলাম, এরপরে আমি আবার একটু সিলেক্ট করব। হ্যাঁ, স্যার এই যে এই সাইটের যে কালার অপশন বাম, এটা কি? হ্যাঁ, মানে ওইটা সলিড হলে তাহলে এটা কি স্যার? বলতেছি এটা হচ্ছে কি আমাদের মাস্ক,
হচ্ছে মাস্কের অপশনটা। আমরা মাস্ক নিলে এরকম বক্স আসবে। আমি এইখান থেকে যে অপশনগুলোই ব্যবহার করব না কেন, সবগুলোতে হচ্ছে কি এরকম একটা অপশন থাকবে। মোটামুটি ওভারঅল সবগুলোতে এরকম একটা অপশন থাকবে। না, লিঙ্ক করা না। এটার কাজ হচ্ছে আমরা যখন মাস্কের ক্লাস, এই ক্লাসটা শেষ করে আমরা মাস্ক ক্লাসেও আসবো, ঠিক আছে, টুলসের পাশাপাশি। তো তখন আমরা এই সম্পর্কে বুঝতে পারবো যে এইটার কাজ কি এবং মাস্ক দিয়ে আরো কি কি করা যায় মূলত, ঠিক আছে। আজকে আমাদের টপিকসটা আমরা টপিকসই থাকি। এটা কি আমরা এটা বুঝতে পারবো। এটা এই পাশে যেটা না। ও আচ্ছা, এইখানে এই কালারটা ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার বলছিলাম যে হচ্ছে গিয়ে আপনি কোনো একটা লেখা নিবেন, কোনো একটা শেপ নিবেন, কোনো একটা ব্রাশ করবেন, এই উপরে যে কালারটা থাকবে তখন ওই কালারটাই চলে আসবে। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড যখন নিবেন তখন হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড যখন ডিলিট করবেন, ঠিক আছে, তখন নিচে একটা কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়ার প্রয়োজন পড়তে পারে। ফটোশপ থেকে একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে দিবে, আপনার সেই অপশন সিলেক্ট করা, তখন হচ্ছে গিয়ে ও এই কালারটা দিবে। এটা এখানে সিলেক্ট করা খুব কম একটা ব্যবহার করা হয় ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু মেইন পার্ট হচ্ছে ফরগ্রাউন্ডের। কারণ আমরা টেক্সট নিলে ওই কালার চলে আসবে, ব্রাশ নিলে ওই কালার চলে আসবে, তারপর হচ্ছে কোনো একটা শেপ তৈরি করলেও ওই কালারে চলে আসবে, ঠিক আছে। আর সলিড কালার হচ্ছে আমি চাইলে যে কোনো কালারে ফার্স্ট একটা সলিড কালারে নিতে পারবো, ঠিক আছে। সেটা ফার্স্টে কালারটা বেশিরভাগ টিপের এইখানে ফরগ্রাউন্ডে যেটা থাকবে সেটা সিলেক্ট করেই ফার্স্টে আসে, এরপর আমি কাস্টমাইজ করে নিতে পারি। আচ্ছা, আমি এটাকে মাস্ক করে দিচ্ছি। মাস্ক করে দিলে আমার পার্টটা হাইড হয়ে গেল। এখন আমি যদি এই পার্টটা আমি আবার রিকভার করতে চাই তাহলে ডিসেবল করে দিলেও হবে, অথবা ডিলিট করে দিলেও একবারে এই মাস্কটাই চলে যাবে। আর আমি যদি এটাকে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিই তখন এটা একবারে ফাইনাল আপনার হচ্ছে পার্মানেন্টলি চলে যাবে ওই ব্যাকগ্রাউন্ডটা, মানে ডিলিট হয়ে গেল, ঠিক আছে। তো ডিলিট করার আরেকটা প্রসেস আমরা দেখছিলাম, সেটাও আমি আর লাস্ট বার দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে কি আমরা এখন কোনো কিছু সাবজেক্টটা সিলেক্ট করা আছে, এখন যদি আমি ডিলিট বাটন স্বাভাবিকভাবে প্রেস করি তাহলে আমার এই যতটুকু সিলেকশন আছে ততটুকুই ডিলিট হবে স্বাভাবিক। এটাই আমি যদি একটা অপশন শিখছিলাম সেটা হচ্ছে ইনভার্স, ঠিক আছে। এটার মানে হচ্ছে আমরা সিলেকশনটাকে বিপরীত করি। আমরা যদি হচ্ছে গিয়ে এখন সিলেক্ট আছে হেডফোনটা, আমি যখনই ইনভার্স করব তখন এই হেডফোনটা রেখে বাকি দেখেন সবটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ডিলিট বাটন প্রেস করি আমার শুধুমাত্র হেডফোনটাই থাকবে, বাকি সব কিছু ডিলিট হয়ে যাবে। এইটা একটা হচ্ছে গিয়ে আমাদের প্রসেস, ঠিক আছে। আমার ডিলিট হয়ে গেল, আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এখন যেটা পার্ট সেটা হচ্ছে কি আমি আমার ব্যাকগ্রাউন্ড ইজ কমপ্লিট হলো, আমি ব্যাকগ্রাউন্ড দিলাম। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার স্বার্থে হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে গিয়ে সেভ করব, ঠিক আছে। আজকে আমাদের এই সেভ করার ফরম্যাট গুলো আমরা দেখব, পাশাপাশি আমরা আজকে আরেকটু শিখবো, সেটা হচ্ছে গিয়ে এই ব্যাকগ্রাউন্ডের আরেকটা পার্ট থাকে, আমরা সলিড কালার দিয়ে আমরা সলিড তৈরি করতে পারতেছি। এখন আমাদেরকে আরেকটা বুঝতে হবে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা। আমি চাচ্ছি এই সেভ করার পাশাপাশি আপনারা গ্রেডিয়েন্ট কালারটাও জানেন এবং জেনে একবারই হচ্ছে গিয়ে সেভ করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুল, ঠিক আছে। আমরা এইগুলো থেকে আচমকা গ্রেডিয়েন্টে আসলাম কারণ আমাদের হচ্ছে গিয়ে প্রোডাক্টের সাথে গ্রেডিয়েন্টটা আমরা এখন যদি একটু বুঝতে পারি, তো ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করব তখন হচ্ছে গিয়ে আমরা এটাকে আরো সুন্দর মতো করে কালার দিয়ে তারপরে ইউজ করতে পারবো। আমি একটু সময়ের দিকে লক্ষ্য করি, সময় আজকে কি হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ফাইল ফরম্যাট গুলো দেখি। আমরা নেক্সট ক্লাসে গ্রেডিয়েন্ট সম্পর্কেও একটু জানবো। তাহলে হচ্ছে কি আমরা যখন কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব ওই ব্যাকগ্রাউন্ডটাকে আরো সুন্দর করে আমরা হচ্ছে গিয়ে প্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে। তো আমরা আজকে ক্লাসটা কন্টিনিউ করলাম না গ্রেডিয়েন্টে, আমরা ফাইল ফরম্যাট গুলো দেখলাম। আমি এখানে হচ্ছে গিয়ে একটু কালারটা দেখি অন্য কালার রাখা যাচ্ছে কিনা, ঠিক আছে। আরো কোনো কালার দেখি রাখি, ঠিক আছে। আমি গাঢ় কালার রাখতেছি। এখন আমি এটাকে সেভ করব।
আমি এখন এই যে এইখানে আমার অনেকগুলো, আমি এক্সাম্পল হিসেবে এখন কিছু লেখা নিচ্ছি, কিভাবে নিচ্ছি এগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে জানবো। আমি এমনি এক্সাম্পল হিসেবে আমি কিছু এখানে লেখা নিচ্ছি, এখানে শেপ নিচ্ছি, ঠিক আছে। শেপগুলো কিভাবে কি নিব এগুলো আমরা দেখবো। আমি দেখানোর জন্য এইটা নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এখানে আমাদের বেশ কিছু লেয়ার আছে, ঠিক আছে, লেখা আছে, তারপর শেপ আছে। তো আমি চাচ্ছি এই কাজটা এখানে সেভ করে রাখতে, আমি নেক্সট ডেতে অথবা যে কোনো সময় যেন আমি এটাকে আবার নতুন করে পরিবর্তন করতে পারি। অথবা হচ্ছে কি আমি, আমার এটা যদি কখনো কাস্টমাইজ প্রয়োজন হয়, মানে আমি এখানে এই জিনিসটা রাখছিলাম বাট এখন এইটা জিনিসটা আর হবে না, তো এই ফাইলটা আমরা কিভাবে সংরক্ষণ করব, এটাকে বলা হবে মানে ফটোশপের ফাইল, ঠিক আছে। তো আমরা কি করব, ফাইলে যাব, সেভ অপশনে যাব, প্রথম যেটা এখানে সেভ আছে, সেভ অ্যাস আছে, সেভ অ্যাস কপি আছে, সেভ অ্যাস কপি, ঠিক আছে, তিনটা সেভের ফরম্যাট আছে। আর এক্সপোর্টের একটা অপশন আছে। তো আমরা ফার্স্টে কোনো কিছু সেভ করলে, আমি যদি এখানে আমি ক্লাস 3 দিয়ে আমি একটা সেভ করলাম এই ফরম্যাটটা, ঠিক আছে, সেভ করলাম। এখন যদি দেখেন আমি হচ্ছে গিয়ে এগুলো সব কেটে দিই, ফটোশপে কেটে দিলাম, তাহলে আমি ডাউনলোডে যদি যাই দেখবেন এখানে ক্লাস 3 নামে একটা পিএসডি ফটোশপ এখানে চলে আসছে। আমি যদি ডাবল ক্লিক করি দেখবেন ফটোশপ সফটওয়্যারটা রান হয়ে দেন হচ্ছে গিয়ে আপনার একবারে আমাদের যা যা ছিল সেগুলো চলে আসছে। আমি চাইলে এই লেখা এখন পরিবর্তন করতে পারছি, আমি চাইলে শেপ পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। আমার যা যা কাস্টমাইজ করার দরকার হয় সব কিছু কিন্তু এখানে চলে আসছে। তো এটা হচ্ছে কি আমাদের ফটোশপের ফাইল সেভ করার পার্টটা। আমরা একটু আরেকটু দেখি সেভের পার্ট। এখন যদি আমি সেভ করি, যাই চেঞ্জ করে, ওই যে আমরা যে ফাইলটা সেভ করছিলাম না, ওইখানে ওই আপডেট হয়ে সেভ হয়ে যাবে। এখন দেখেন আমার কিন্তু এই লেখাগুলো কেটে দিলাম, শেপগুলোও কেটে দিলাম, এখন যদি আমি সেভ করি সেভ হয়ে গেছে। আমি ক্লোজ করে দিলে এখন যদি সেই ফাইলটাই আবার ওপেন করি, সেক্ষেত্রে দেখবেন কি হচ্ছে কি আমার ওই যে লাস্ট যে আমি যেভাবে রেখে সেভ করে দিয়েছিলাম সেভাবে কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ওইখানে যখন সেভ করছি আমরা নোটিস করি নাই, আমরা শুধুমাত্র একটা নাম দিয়ে সেভ করে দিয়েছি। আমাকে এখন বুঝতে হবে সেভ অ্যাজ টাইপের পার্টটা। আমি যখন ফার্স্ট সেভ করব অথবা যে কোনো সময় কোনো কিছু সেভ করব, তখন এই সেভ অ্যাজ টাইপের দিকে আমাকে প্রথমেই লক্ষ্য করতে হবে, ঠিক আছে। সেটা কি, এইখানে কয়েকটা ফরম্যাট আছে। এক হচ্ছে ফটোশপ, যেটাকে বলা হয় পিএসডি ভার্সনই সবচেয়ে বেশি পরিচিত, এর অল্টারনেটিভ হিসাবে পিডিডি পিএসডিটি বলা হয়, ঠিক আছে। তবে আমাদের সব থেকে বেশি পরিচিত ফটোশপের ফাইলটাকে পিএসডি হিসেবে ধরা হয়, ঠিক আছে। এরপর আছে লার্জ ডকুমেন্ট ফরম্যাট পিএসপি, ঠিক আছে। এরপর আছে আপনার ফটোশপ পিডিএফ, যেটা আমরা এর আগেও ওয়ার্ডেও আমরা কোনো কিছু পিডিএফ সেভ করছি, ঠিক আছে। কোনো টেক্সটের ক্ষেত্রে, ডকুমেন্টের ক্ষেত্রে আমরা পিডিএফটা মূলত বেশিরভাগ সেভ করা হয়। আবার এটাকে প্রিন্টের জন্য অনেক সময় সেভ করা হয়, যদিও এখন প্রিন্টের জন্য ফরম্যাট আলাদা, তবে আগে প্রিন্টের জন্য পিডিএফটা ছিল, যেটার পূর্ণরূপী হচ্ছে প্রিন্ট রেডি ফাইল, ঠিক আছে। আরেকটা আছে টিপ ফাইল, ঠিক আছে। তো এখন এই চারটা ফরম্যাট মূল হচ্ছে আমাদের ফটোশপের যে এই ফুল ফাইলটাকে সেভ করার ফরম্যাট। সেখানে ফটোশপের ফাইল পিএসডি, ফটোশপ লার্জ ডকুমেন্ট ফরম্যাট পিএসপি, যেটা হচ্ছে যখন আপনার একটা আর্টবোর্ড বা ডিজাইন এইটা অনেক বেশি বড় হয়ে যাবে, অনেক বেশি এলিমেন্ট আছে, অনেক ইমেজ আছে, তখন ওই ফাইলটার সাইজ 1 জিবি প্লাস 2 জিবি এরকমেরও হয়ে যায় অনেক ক্ষেত্রে, ঠিক আছে। বড় একটা ব্যানার করতেছেন অনেক বড় একটা আর্টবোর্ডে, তখন ওইটার সাইজ অনেক বেশি বড় হয়ে যায়। তো ওই ফরম্যাটটা হচ্ছে কি আমাদের লার্জ ডকুমেন্ট ফরম্যাটে সেভ করতে হয়, ঠিক আছে। দেখবেন অনেক সময় পিএইচডি তে করলে ওটা কনভার্ট হয়ে পিএসপি তে চলে আসে, বুঝতে পারছেন। তো এইসব বড় ডকুমেন্টের ক্ষেত্রে আমরা কি করব, লার্জ ডকুমেন্ট ফরম্যাটটা সিলেক্ট করব, সেক্ষেত্রে ফাইলে কোনো প্রবলেম হবে না। এরপর হচ্ছে গিয়ে ফটোশপ পিডিএফ। পিডিএফ সম্পর্কে তো সব আমরা সবাই অবগত আছি, যে তাহলে যখন আমার এইটাকে পিডিএফ হিসেবে সেভ করার প্রয়োজন হবে তখন আমরা পিডিএফ হিসেবে সেভ করব, ঠিক আছে। এরপর হচ্ছে টিপ ফরম্যাট। এটাও হচ্ছে কি একটা উচ্চমানের আপনার সংরক্ষণের ফরম্যাট। আমাদের যদি হচ্ছে গিয়ে আহ, এই যে এখন দেখেন এইখানে লেখা আছে কি পিএসডি, হ্যাঁ। টিপ ফরম্যাটে সেভ করলে আর একটা সুবিধা কি, আপনি এখানে ওভারঅল ফুল পার্টটাই দেখতে পারবেন ওই ডিজাইনে কি আছে,
ঠিক আছে। আর এটা হচ্ছে কি আপনি উচ্চমানের একটা ফাইল, এখানে আপনার কোনো কিছু সেভ করলে আপনার লস হয় না, লসলেস কোয়ালিটি কোনো কিছুই হয় না, ঠিক আছে। তো টিপ ফরম্যাটটা এরকমের যেটা আপনি চান যে অনেক সময় আমার ইমেজ যা যা আছে সব কিছু আমি উচ্চমাত্রায় এরকম ভাবে সবসময় সংরক্ষণ থাকুক, দেখাই দিবেন। হ্যাঁ দেখা, তখন আমরা হচ্ছে গিয়ে টিপ ফরম্যাটে সেভ করব। তো আমি এখান থেকে এখন যেটা করব সেটা হচ্ছে সেভ অ্যাস করব, তাহলে হবে কি আর একটা অল্টারনেটিভ সেভ হবে, আর ওইটাতে হবে না। ওইটাতে হবে না, আর একটা অল্টারনেটিভ হবে। আর সেভ অ্যাস কপি মানে আলাদাই আর একটা কপি ফরম্যাটে হবে, ঠিক আছে। সেভ অ্যাস কপিতে ক্লিক করলে দেখবেন ফরম্যাটে অনেকগুলো চলে আসছে, ঠিক আছে। তো আমরা সেভ অ্যাসে যাই, এখান থেকে আমরা হচ্ছে কি কয়েকটা ফরম্যাটে সেভ করি, ঠিক আছে। এটার নাম দিই পিএসবি, 3 দিয়ে পিএসবি লিখে দিলাম, যদিও এটা পিএসবি অলরেডি চলে আসবে, আমরা ক্লাস 3তেই আমরা কিছু না দিই তাহলে এটা এমনিতেই নাম চলে আসবে। আর একটা সেভ করে হচ্ছে গিয়ে সেভ অ্যাস ফটোশপ, গেস করে নিব সেভ অ্যাস টিপ। এখন যদি আমি এখানে দেখি পিএসবিটা স্বাভাবিকভাবে পিএসবি আসছে, এইটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের টিপ ফাইল। দেখেন এখানে টিপ ফাইলে ফটোশপের ফাইলটায় কত এমবি আসছে দেখতে পান, জি। 2.22 এমবি। এটাই আছে হচ্ছে গিয়ে আপনার 2.26 এমবি। পিডিএফ এ আছে এক, হ্যাঁ 1.46, ঠিক আছে। কিন্তু টিপ ফরম্যাটে দেখেন আপনার কত আছে, 6.91। এখানে হ্যাঁ এখানে কিন্তু অনেকটা বেশি, আমি বলছিলাম এখানে সবকিছু একবারে উচ্চ মানে থাকে, ঠিক আছে। এখানে সবকিছু আপনার উচ্চ মানে থাকবে এবং এখানে আপনার ফাইলটা কি দেখেন স্পষ্ট এখানে দেখতে এটাতে পাচ্ছেন। সবকিছু করা যাবে। হ্যাঁ, তবে আমরা বেশিরভাগ হচ্ছে পিএসডিটাই ব্যবহার করি। পিএসবি ব্যবহার করি যখন বড় কোনো ফাইল সাইজ হয়ে যায় তখন সেটাকে পিএসবি তে রাখলে আমাদের স্টোরেজের ক্ষেত্রে ভালো হয়। আর পিডিএফ তো আমাদের কোনো কিছু পিডিএফ এর জন্য, এটা তো আমরা বুঝতেই পারছি। এবং টিপটা আমাদের এই সব ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় যে আপনি ওটা উচ্চ মানেরই রেখে দিবেন এবং এখানে ছবি আকারই থাকবে, আপনি এটাও চাইলে সব জায়গায় ব্যবহার করতে পারেন যেগুলোতে সাপোর্ট করে টিপ ফরম্যাটগুলো, ঠিক আছে। তো এই গেল আমাদের হচ্ছে ফাইল সংরক্ষণের পার্টে। এটা যদি ওই প্লেসমেন্টে টিপ ফরম্যাট অ্যালাউ থাকে সেক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আর একটা পার্ট, সেটা হচ্ছে কি আমাদের এখান থেকে এডিট করতে পারবো বেশিরভাগ পিএসডি, পিএসবি এবং টিপ ফরম্যাটটা। পিডিএফ ফরম্যাট কিন্তু ওইভাবে আপনি এডিট করার অপশন আর পাবেন না। এটা কিন্তু সেভ করলে আপনি যে আবার ওই লেয়ার ধরে ধরে কোনো একটা টেক্সট থাকুক টেক্সটের লেখাটা চেঞ্জ করবেন সেরকম কিন্তু কিচ্ছু পাবেন না, ঠিক আছে। তো আমরা সবসময় ব্যবহার করব পিএসডিটা, ঠিক আছে। পিএসডিটা ব্যবহার করে সেভ করে রাখবো এবং যখন ওইটার কোনো কিছু পরিবর্তন হবে ওই পিএসডি ফাইল থেকে চেঞ্জ করে আমরা সেটাকে এক্সপোর্ট করব। এখন আর সেগুলো হচ্ছে ফাইল সংরক্ষণের পার্ট আসলো, ঠিক আছে। আমি একটু ফাইলটা আবার একটু ওপেন করি, পিএসডিটাই, এটা হচ্ছে পিএসডি, এখন আমি ওপেন করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি আমি এখন দেখব এইটাকে সেভ অ্যাজ কপির পার্টে আসি, ঠিক আছে। কপি করলে কি হবে, এইখান থেকে নেক্সটটা অনেক ফরম্যাট চলে আসবে, ঠিক আছে। এখান থেকে এত ফরম্যাট আমাদের বেশিরভাগ প্রয়োজন পড়বে না, সেখান থেকে আমাদের যে ফরম্যাট গুলো বেশিরভাগ প্রয়োজন হবে সেটা হচ্ছে আমরা তো পিএসবি দেখেছি, ঠিক আছে। সেখান থেকে আমার ফটোশপ ইপিএস ফাইলটা আমাদের প্রয়োজন হবে। সেটা হচ্ছে কি কেন, এই ইপিএস ফাইলগুলো হয় কি আপনারা যে কোনো সফটওয়্যারে রান করার ক্ষেত্রে ইপিএস ফরম্যাটটা গুরুত্বপূর্ণ। আপনি এই ফোল্ডারটাই মানে এই ফাইলটাই আপনি ইলাস্ট্রেটরে রান করতে চান, সেটা ইপিএস এ রাখলে তখন এটা সুন্দর মতো আপনার ওইখানে ওপেন হবে। বা কোন একটা অন্যান্য আদার্স গ্রাফিক্স এর অনেকগুলো সফটওয়্যার আছে, প্রিন্টের জন্য সফটওয়্যার আছে, তখন এই ইপিএস ফরম্যাটটা সিলেক্ট করতে হয়। আর বর্তমানে আপনার যে প্রিন্টের যে সফটওয়্যার ব্যবহার করে সেটার জন্য হচ্ছে ইপিএস ফরম্যাটটা সব থেকে বেটার। আমরা যে ফাইলই দিই না কেন সেটা ইপিএস ফাইল দিলে তাদের জন্য সুবিধা হয় প্রিন্ট করতে গেলে।
ঠিক আছে, না হয় তাদেরকে আবার কনভার্ট করে নিতে হয় যদি আমরা পিএসডি দিই। তো এখান থেকে আমাদের ইপিএস ফরম্যাটটা এই কাজে এখন সব থেকে বেশি প্রয়োজনীয় প্রিন্টের জন্য, তাদেরকে ফাইল পাঠানোর ক্ষেত্রে। ঠিক আছে, এরপর হচ্ছে জিফটা আমাদের কোনো যখন আমরা অ্যানিমেটেড টাইপের কোনো কিছু থাকবে বা আমার এখানে কোনো কিছু মুভমেন্ট করবে, ঠিক আছে, ফটোশপের ভিতরে আমরা চাইলে জিফ তৈরি করতে পারি। ঠিক আছে, তো ওই সব ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এখানে জিফটা সিলেক্ট করব। এরপরে সব থেকে এখানে ওই 2D 3D এই ধরনের কোনো কিছু নেই। 2D, এখানে সব 2D থাকে। 3D পার্ট আছে, বাট এইখানে আপনাকে এখন মনে হয় 3D পার্টটা নেই, 2022-23 আছে। ওগুলো আপনার জিপ ফাইল করতে হবে নাকি? না, কোনো কিছু অ্যানিমেটেড মানে আপনার কোনো কিছু মুভমেন্ট করতেছে, নড়াচড়া করছে। নড়াচড়া করতেছে, সেটা আপনি চাই এই জিপ ফরম্যাটে সেভ করতে পারবেন, অথবা ভিডিও হিসেবে এক্সপোর্ট করা যায়। ঠিক আছে, সেটাও ফটোশপে আছে। এরপর যেটা প্রয়োজন সব থেকে বেশি হয় সেটা হচ্ছে জেপিজি। ঠিক আছে, এটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন এবং সব প্লেসমেন্টে এটা হচ্ছে গিয়ে সাপোর্ট করে, এবং এটা একটু আছে, সেটা হচ্ছে কি একটু কোয়ালিটি একটু কম করে দেয়। ঠিক আছে, এটা একটু কোয়ালিটি কম করে দেয়, এবং জেপিজির কয়েকটা ভার্সন এখানে দেওয়া আছে। আমরা বেশিরভাগ হচ্ছে জেপিজি ফার্স্ট যেটা আছে এইটাই ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা ব্যবহার করলে আমার ওভারঅল সব চলে আসে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে ফটোশপ পিডিএফ আমরা দেখেছি। ঠিক আছে, এরপর আছে হচ্ছে গিয়ে পিএনজি, যেটা হচ্ছে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড যখন আপনার ট্রান্সপারেন্ট থাকবে তখন আপনি চাইলে পিএনজি ফরম্যাটটা সিলেক্ট করে নিতে পারেন। এক্ষেত্রে এই ফরম্যাটটায় দুইটা সুবিধা। এক হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রাখতে পারেন, সেকেন্ড হচ্ছে কি এইটার কোয়ালিটিটা নষ্ট হয় না। এই ফরম্যাটে যখন আপনি এক্সপোর্ট করবেন তখন হচ্ছে আপনার কোয়ালিটিটা নষ্ট হবে না। ঠিক আছে, এরপরে আমাদের টিপ আর ওয়েবিপিটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের যখন ওয়েবসাইটে কোনো একটা ইমেজ দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে ওই ফাইলের সাইজ যত কম হবে তত তাদের জন্য সুবিধা। কেন এটাও একটু বলে রাখি, আমাদের যে ওয়েবসাইটগুলো হয়ে থাকে সেগুলো সংরক্ষণ করার জন্য একটা স্টোরেজ প্রয়োজন হয়। ঠিক আছে, সেই স্টোরেজটা হয় ভার্চুয়াল স্টোরেজ, কোনো একটা ভার্চুয়াল যারা হোস্ট করে এগুলো মানে করে তাদের থেকে নিয়ে নিতে হয়। ঠিক আছে, হোস্টিংয়ার আছে, নেমচিপ আছে, বাংলাদেশে বেশ কিছুই আছে, ডাইনাহোস্ট আছে, এরকমের হোস্টের যারা করে তাদের থেকে নিয়ে নিতে হয়। তো ওইখানে আমাকে একটা লিমিটেশন দেওয়া থাকে, 5 জিবি স্টোরেজ, 2 জিবি স্টোরেজ। ঠিক আছে, এই একটা কথা। আর একটা কথা হচ্ছে আমার ওয়েবসাইটটা বেশি ভারী হয় না। ঠিক আছে, একে আমি ওইখানে 5 জিবি প্যাকেজ নিলাম, সেখানে আমি যদি প্রত্যেকটা ছবির এমবি থাকে 5 এমবি 10 এমবি করে, তাহলে আমার দেখা গেছে অল্প কিছু ছবিতেই কিন্তু আমার স্টোরেজ ফুল হয়ে গেল। আর আরেকটা হচ্ছে আমার ওয়েবসাইটটা ভারী হয়ে গেল। ঠিক আছে, ভারী হলে কি অসুবিধা হয়, আমার আমি যখন ওয়েবসাইটটা ওপেন করি তখন লোডিং টাইম অনেক বেশি হয়, কারণ ওই ডাউনলোড হবে ওই ছবিগুলো ওই কত এমবি, তারপরে সবকিছু ক্লিয়ার দেখাবে। বুঝতে পারছেন? তো এই জন্য ওয়েবসাইটের ফরম্যাট গুলো সবসময় আপনারা ওয়েবিপিতে নিয়ে আসবেন এবং এটা যত কম পারেন কম এমবিতে এক্সপোর্ট করবেন, তাহলে হচ্ছে কি তার ওয়েবসাইটটা ফাস্ট লোডিং হবে। এটা হচ্ছে আপনাদের এই ফরম্যাটটা সেভ করার কারণ ওয়েবসাইটের কোনো কিছু ছবির ক্ষেত্রে। আচ্ছা, এটা গেল আমাদের কিন্তু সেভ অ্যাজ কপি, মানে একটা সেভের ফরম্যাট থেকে, এটা নট এক্সপোর্ট। ঠিক আছে, এটা আমরা সবসময় এটাকে অ্যাভয়েড করে আমরা কি করব, এখান থেকে জেপিজি সিলেক্ট করা, পিএনজি সিলেক্ট করা, পিডিএফ, এগুলো সিলেক্ট মানে পিডিএফ না সরি, মানে এই যে ফরম্যাটগুলো সিলেক্ট করার থেকে আমরা কি করব, এক্সপোর্ট করব। এটাকে অ্যাভয়েড করে বেশিরভাগ আমরা এক্সপোর্ট করব। ঠিক আছে, এক্সপোর্ট করতে গেলে আমরা এখানে একটা ফার্স্ট অপশন পাবো, কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি। যখন আমার অনেকগুলো ছবি থাকে, ঠিক আছে, সবগুলো ছবি আমার হচ্ছে গিয়ে পিএনজি ফরম্যাটে সেভ করার প্রয়োজন হয়। আমাদের তো এখন আছে একটা ছবি, কোনো একটা ইভেন্টে আমার প্রায় অনেকগুলো ছবি আছে, অথবা কোনো একটা প্রোডাক্টের অনেকগুলো ছবি আমাদের করা আছে, তখন আমরা কি করতে পারি, খুব সহজে ওগুলো এক্সপোর্ট পিএনজি ফরম্যাটে সেভ করে নিতে পারি। তখন আমরা এই ফার্স্ট অপশনটা সিলেক্ট করব, মানে খুব দ্রুত আমার আর অন্য কোনো অল্টারনেটিভ অপশন আসবে না বা কোনো কিছু নেই, যেরকম সেভ অ্যাজ টাইপ মানে সেভ অ্যাজ কপি থেকে যেরকমের পিএনজি সিলেক্ট করা আর কোনো অপশন নাই, সেটা হচ্ছে এখানে এইরকমের খুব দ্রুত পিএনজি ফরম্যাটে সিলেক্ট করা। আর আরেকটা হচ্ছে এক্সপোর্ট অ্যাজ, আমরা সবসময় এটাই করব, এক্সপোর্ট অ্যাজ, যেটা শর্টকাট হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল ডাব্লিউ। ঠিক আছে, তো এখানে যখনই আমরা ক্লিক করব তখন হচ্ছে গিয়ে আমাদের যে ফাইলগুলো থাকবে আর্টবোর্ডে সেখানে এখানে আমরা দেখতে পারবো।
সেখান থেকে আমরা চাচ্ছি এটা সিলেক্ট, এখানে অলরেডি সিলেক্ট করাই আছে। তো এটার এখানে দেখা যাচ্ছে এটার সাইজটা আছে 357.3 KB, ঠিক আছে। ফরম্যাটটা সিলেক্ট করা আছে পিএনজি। এখন আমার এটা যদি পিএনজি ব্যাকগ্রাউন্ডের হইতো তাহলে আমরা অবশ্যই পিএনজি সিলেক্ট করে দিতাম। এছাড়া আমি যদি চাই যে আমার এই ফরম্যাটটা পিএনজিতেই থাকুক বাট ব্যাকগ্রাউন্ড সহ, মানে আমি কোয়ালিটি কোনো কমতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এই পিএনজিটা সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে। আর এখানে আমাদের সাইজ দেখাবে, ইমেজ সাইজ কত ছিল, আমাদের ক্যানভাস সাইজ কত ছিল, মানে আর্টবোর্ডের সাইজটা কত ছিল, ঠিক আছে। এইখানে সবকিছু শো করবে। এরপর মেটা ডাটায় আপনি এগুলো কপিরাইট করতে চান কিনা, কপিরাইট করতে চাইলে এখানে কপিরাইট দিয়ে দেবেন, ঠিক আছে। আর যদি চান না তাহলে এখানে নন দিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে আমরা এক্সপোর্ট করব। আচ্ছা, এক্সপোর্ট করার আগে আমি এখান থেকে জেপিজিটাও একটু সিলেক্ট করে দেখি। এখানে তিনটা ফরম্যাট পাবেন আপনি, পিএনজি, জেপিজি আর একটা হচ্ছে জিপ। তো আমাদের সব থেকে বেশি ব্যবহারই হয় পিএনজি আর জেপিজি। তারপর জিপটা আমাদের ওই অ্যানিমেটেড কোনো কিছু থাকলে সেটার ক্ষেত্রে। আচ্ছা, জেপিজি সিলেক্ট করলে একটা থাকে, সেটা দেখেন এখন আর ট্রান্সপারেন্সি না থেকে এখানে এখন কোয়ালিটির পার্ট চলে আসছে। আমি চাইলে এটার কোয়ালিটি কম করেও সেট করতে পারবো। দেখেন অনেকটা কোয়ালিটি এখানেই দেখা যাচ্ছে যে কমে গেছে, মাত্র 27 KB। আমি যখন এটা ইনক্রিজ করব কোয়ালিটিটাও বাড়তে থাকবে এবং দেখেন এমবিটাও বাড়তে থাকবে। তো আমরা সবসময় ট্রাই করব হাই কোয়ালিটি দিয়েই সেভ করার, কারণ আমাদের লো কোয়ালিটি দিলে অতটা ভালো হবে না। এখন দেখেন এখানে কিন্তু 203.3 KB, মানে পিএনজি থেকে কিন্তু অনেকটা কম এমবি মানে সাইজে চলে আসে, বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা এখানে ফার্স্ট জেপিজি টি সিলেক্ট করি, কারণ যেহেতু এটা জেপিজি হিসেবে মেক করা আছে। আমি এরপরে একটা পিএনজি হিসেবে সিলেক্ট করব। আমি জেপিজি হিসেবে সিলেক্ট করলাম, সেভ। এখন আমি ব্যাকগ্রাউন্ড দুইটা ডিলিট করে দেব, ঠিক আছে। এখন এটা ট্রান্সপারেন্ট আছে। এখন আমি এটাকে ফাইলে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট আস। এখান থেকে এখন আমরা পিএনজিটা, এখন দেখেন জেপিজি সিলেক্ট করলে কিন্তু অলরেডি হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে, এটা কখনোই ট্রান্সপারেন্ট হবে না, ঠিক আছে। যখন আপনারা এটা পিএনজি সিলেক্ট করবেন এবং ট্রান্সপারেন্ট এইটা যখন আপনার থাকবে, অন থাকবে, তখনই একমাত্র এই ট্রান্সপারেন্ট মোডটা থাকবে। এছাড়া আপনি এখানে লেয়ার রাখেন বা না রাখেন সেটা কিন্তু এই না। আরেকটা হচ্ছে কি, আমি এখন ট্রান্সপারেন্ট আসছে না, এনি চান্স আমার যদি এখানে কোনো লেয়ার থাকে এবং সেটা হোয়াইট কালার বা যে কোনো একটা কালার থাকে, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে আপনার এটা হবে না। নতুন লেয়ার নিয়ে নিই, ঠিক আছে। আমি কালার দিয়ে দিলাম হোয়াইট কালার। এখন দেখেন আমি যতই হচ্ছে গিয়ে এক্সপোর্ট করি, সেক্ষেত্রে কিন্তু এটা ট্রান্সপারেন্ট আর হবে না, কারণ আমার অলরেডি এটার নিচে একটা লেয়ার দেওয়া আছে যেটার কালার দেওয়া আছে হোয়াইট কালার। তাহলে আমাকে কি করতে হবে, পিএনজি এরকম সেভ করার জন্য কোনো লেয়ার নিচে রাখবো না, এরপরে অথবা লেয়ারটাকে হাইড করে দিলেও হবে, ঠিক আছে। হাইড করে আমরা ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট আস, এখান থেকে পিএনজি সিলেক্ট করব এবং ট্রান্সপারেন্সি অন করে আমরা এটাকে এক্সপোর্ট করব। আমি এখানে এক্সপোর্ট করে দিচ্ছি, ঠিক আছে। এখন যদি আমি ফাইলগুলো দেখি, দেখেন এখানে আমার হচ্ছে গিয়ে এই দুইটা হচ্ছে গিয়ে আমার জেপিজি আর এটা হচ্ছে পিএনজি, এটা হচ্ছে টিপ ফাইলটা, ঠিক আছে। এই যে টিপ ফাইল, আমি যদি এটার উপরে রাখি তাহলে আমি মাউসটা তাহলে বোঝা যায় যে, ঠিক আছে, টিপ ফাইল। তো এটা হচ্ছে গিয়ে আমাদের, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু কিছু নেই, এটা হচ্ছে পিএনজি আর এটা হচ্ছে জেপিজি। তাহলে এইভাবে করে হচ্ছে গিয়ে আমরা আমাদের ফাইলগুলো সংরক্ষণ করে রাখবো। এছাড়া আরেকটা হচ্ছে গিয়ে আমি একটু ব্যাক করে আসি, এটি আগে অবস্থানে আমি আসতে পারি না। এখন এইখানে আমার অনেক লেয়ার আছে, অনেক ডিজাইন আছে, লেখা আছে, অনেক কিছু আছে। আমি চাচ্ছি এখন খুব দ্রুত এই যে হেডফোনটা, এটাকে সেট করা, অথবা এখানে একটা কোনো কিছু লেখা আছে, আমি লেখার পার্টটা এখন প্রপার কিভাবে লিখতে এগুলো এখন দেখাচ্ছি না, এটা একটা ক্লাসে আসবে। এখানে একটা লেখা আছে অথবা এখানে কোনো একটা শেপ আছে, আমি চাচ্ছি এরকম নির্দিষ্ট একটা কোনো কিছু সেভ করে রাখতে, ঠিক আছে। তখন আমরা কি করব, এগুলোর প্রত্যেকটা একটা লেয়ার থাকে, দেখেন রেক্ট্যাঙ্গেল মানে আমি একটা শেপ নিলাম, সেটার একটা লেয়ার আছে, লেখার একটা লেয়ার আছে, এই যে ছবির একটা লেয়ার আছে। আমি সাপোজ এখন এই ছবির এইটাই আমি এখন চাচ্ছি যে খুব দ্রুত আমার সেভ করে রাখতে, শুধুমাত্র ছবি, আমার এই ডিজাইন আমি এখন সব হাইড করব না, কোনো কিছু করব না। সেক্ষেত্রে এই লেয়ারের উপরে আমি রাইট ক্লিক করব, দেন এখানে দেখেন এক্সপোর্ট অ্যাস নামে একটা অপশন আছে। যখন আমি এক্সপোর্ট অ্যাসে ক্লিক করব, দেখেন এই শুধুমাত্র এটার সাইজ যতটুকু আছে সেই অনুযায়ী এখানে
পিএনজি হিসেবে কিন্তু চলে আসছে। আমি এক্সপোর্ট করে দিলে এটা এক্সপোর্ট হয়ে যায়। ঠিক আছে, আমি লেয়ার অন লিখেই আমি এটা সেভ করলাম যাতে বুঝতে পারি। আমি একটা সেই প্রথমে এই লেখাটাকে আমি রাইট ক্লিক করে এক্সপোর্ট অ্যাজ করলাম, দেখেন এই লেখাটাই যতটুকু আছে ততটুকুই এখানে এক্সপোর্ট হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা চাইলে নির্দিষ্ট লেয়ারও এভাবে এক্সপোর্ট করতে পারবো, ফুল ফাইলটাকে এক্সপোর্ট করতে পারবো, আবার ফাইলটাকে সেভ করে ওই ফরম্যাট গুলোতে সংরক্ষণ করে রাখতে পারবো। তো ওভারঅল এই গেল আমাদের হচ্ছে কি ফাইল ফরম্যাটের কাজটা। আর আমি আপনাদের গ্রুপে একটা ফাইল ফরম্যাট কোনটাকে কি বলে এটা আবার আমি আপনাদের হচ্ছে কি একটা পিডিএফ আকারে সেন্ড করে দিব, এই সেটা হচ্ছে ড্রাইভ লিঙ্কে। তো সেটা আপনারা অবশ্যই পড়ে আসবেন এবং দেখে আসবেন, এবং প্রত্যেকে হোমওয়ার্ক থাকবে হচ্ছে গিয়ে এরকমের সুন্দর সুন্দর দেখে অবজেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ডটা যেন খুব সুন্দর মতো রিমুভ হয়, যেন বুঝতে না পারা যায় যে এখান থেকে প্রোডাক্টের অনেকটা কেটে গেছে অথবা ব্যাকগ্রাউন্ডের কিছুটা রয়ে আছে, এরকম যেন না হয়। ক্লিন থাকবে এবং প্রফেশনাল মতো, এবং সেটার একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন। আমি দেখতে চাই কন্ট্রাস্ট নিয়ে, আমাদের যে ডিজাইনের মূলনীতি আছে কন্ট্রাস্ট নিয়ে কার কি ধারণা আসলো, কোন সাবজেক্টে আপনার কোন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলে এটা আরো সুন্দর আসে, এবং সব কালার ব্যবহার করলে কি সব ডিজাইনে সুন্দর আসে, কিছু কিছু কালার আছে যেগুলো ব্যবহার করলে ওই ডিজাইনটা একটু জোকার টাইপের মনে হয়ে যায় অথবা খ্যাত মনে হয়। ঠিক আছে, তো এটা আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, তো এটা সবাই একটু হচ্ছে গিয়ে ট্রাই করবেন যে ভালো মানের কালার প্যালেট গুলো ব্যবহার করা। আপনাদের এখন যতটুকু ধারণা তৈরি হয়েছে সেইটা থেকেই আপনারা বেস্ট বেস্ট আপনার কিছু অবজেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং সেটা এক্সপোর্ট করে পিএনজিতে এবং জেপিজিতে, এবং আপনি যে হচ্ছে পিএইচডিতেও সেভ করতে পারেন সেটার একটা স্ক্রিনশট, আর সেই দুইটা ফরম্যাট খুব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই সাবমিট করে দেবেন। ঠিক আছে? হ্যাঁ, কয়টা লাগবে? এটা আপনি যে কয়টা পারেন, আমি আপনার হচ্ছে গিয়ে মিনিমাম, হ্যাঁ মিনিমাম কারো থেকে এক একটা পার্টে আমার 2টা 3টা দরকার হবে। ঠিক আছে, একটা করে আপনার কাজ শেষে এরকমটা করবেন না, মিনিমাম কয়টা আপনার ফরম্যাট? 2টা ফরম্যাট, জেপিজি পিএনজি, এগুলোতে এক্সপোর্ট করবেন। আর হচ্ছে গিয়ে আর এই ওভারঅল সব ফাইল ফরম্যাট গুলো যে আমি যেরকম চেক করছি, পিএসডি, পিএসপি, তারপর হচ্ছে পিডিএফ, টিফ, এইগুলো সংরক্ষণ করে সেটার একটা স্ক্রিনশট আপনি গ্রুপে সাবমিট করবেন। ঠিক আছে, স্ক্রিনশট সাবমিট করার যে পার্টটা সেটা অনেকে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। ফোল্ডার থেকে স্ক্রিনশট নিতে হবে। হ্যাঁ, আপনারা একটা কাজ করবেন, আপনারা এখানে ফার্স্ট একটা ফোল্ডার ক্রিয়েট করবেন ক্লাস 3 নাম। ঠিক আছে, আপনারা সব কাজগুলো এইখানে নেবেন এবং নেওয়ার পরে আমার একটা আছে, আমি টেস্ট করে এইখানে আমার যে ফাইল ফরম্যাটগুলো আছে আপনারা একটু কন্ট্রোল প্রেস করে স্ক্রল করলে হচ্ছে কি এটা ছোট বড় হয়। ঠিক আছে, আপনারা কি করবেন, এটা একটু বড় করে তারপর স্ক্রিনশটটা আমাকে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো। এবং এখানে আপনি হচ্ছে গিয়ে টিপ ফরম্যাট যেটা আছে না, সেটার উপরে মাউস রেখে উইন্ডোজ শিফট এস প্রেস করলে স্ক্রিনটা একটু ব্ল্যাঙ্ক হয়ে আসবে, এটা মানে স্ক্রিনশটের শর্টকাট। উইন্ডোজ শিফট এস, তারপর আপনার ফুল একটা স্ক্রিনশট একবার নিচেই তারিখ সহ, তারপর স্ক্রিনশটটা দিয়ে কপিতে থেকে যাবে, কপিতে চলে যায় উইন্ডোজ। আপনি তারপর হচ্ছে যে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপ চ্যাট লিস্টে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে দেখবেন ওই স্ক্রিনশটটা ওইখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, আর অথবা আপনি এই নোটিশেও আপনি পেয়ে যাবেন, এখান থেকেও আপনি সেভ করে নিতে পারবেন। এখান থেকে আপনার হচ্ছে গিয়ে এই যে সেভ, অথবা কপিতে অলরেডি থেকেই আছে, কারণ কোনো কিছু স্ক্রিনশট নিলে ওটা সাথে সাথে কপিতে চলে আসে। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে কি আপনি দেখাবেন। আর টিফেরটাই অবশ্যই এরকম মাউসটা রাখবেন, তাহলে হচ্ছে কি এই ফরম্যাটটা আমি বুঝতে পারবো যে এইটাই টিফ ফরম্যাট। বাকিগুলো ওভারঅল নাম দেখে বা দেখেই আমি বুঝতে পারবো যে এটা কোনটা কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পর্যন্তই গেল। আপনারা ওভারঅল এরকমের কিছু ফরম্যাট সেট করবেন এবং সেটা সুন্দর করে করে গ্রুপে জমা দেবেন, এবং ফরম্যাট গুলো কোনটাকে কি বলা হয় সেটা নিয়ে আমি একটা পিডিএফ আপনাদেরকে পাঠিয়ে দেব, সেটা দেখে সবাই সব মুখস্থ করে আসবেন, যাতে আমি যে ফরম্যাটে জিজ্ঞেস করি না কেন আপনারা সেই ফরম্যাটটা সুন্দর করে বলতে পারেন। ঠিক আছে, আজকের মতো এতটুকুই থাকলো।